আমাদের বাজেটে ব্যয় হয় কিন্তু এর সুফল জনগণ পায় না। আমাদের বাজেটে জনগণের ঘাড়ের উপরে ঋণ চাপতেছে, কিন্তু ঋণের যৌক্তিকতাটা কতটুকু এইটারও কোনো সমীক্ষা প্রপারলি জনগণের কাছে আসে না। এবং ঋণ পরিশোধের যে একটা সুস্পষ্ট গাইডলাইন সেটাও বাজেটে বরাবরের মতো উপেক্ষিত থাকে। আমি আজকে বাজেটের কিছু বিশ্লেষণধর্মী তথ্য উপাত্ত তুলে ধরব। তবে এই বাজেট যেহেতু এখনো পরিপূর্ণভাবে প্রস্তাবিত হয়নি, পত্রপত্রিকায়, মিডিয়ায় বা বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে যে তথ্য উপাত্তগুলো পাওয়া যায়, হয়তোবা বাস্তবের ক্ষেত্রে এগুলো অনেকটাই ভিন্ন হতে পারে। কিন্তু আমরা শুধুমাত্র এটার তুলনা হিসাবে উপমা বা আহ, তুলনা করার জন্যই আমরা এই তথ্যগুলা তুলে ধরতেছি যে আসলে বাংলাদেশে বাজেটটা কিভাবে ব্যয় হয়। আমাদের মোহতারাম আমির আলোচনার শুরুতে উল্লেখ করছেন যে বাজেটের অর্থটা আসলে দেয় কে, কিভাবে আসে। বর্তমানে বাংলাদেশের এই বাজেটের মধ্যে একজন পথের ফকিরেরও যেমন কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। একটা নবজাতক শিশু যে মাত্রই জন্মগ্রহণ করলো তারও পক্ষ থেকে কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। অর্থাৎ বাজেটের অর্থে কিন্তু এদেশের প্রত্যেকটা মানুষের, সামান্য হোক, কম হোক বা বেশি হোক, তার একটা অংশ রয়েছে। সুতরাং এই বাজেটের অর্থ কিভাবে ব্যয় হচ্ছে আমরা মনে করি এটা জনগণের পরিষ্কার হওয়া উচিত, তাদের জানা উচিত। বর্তমানে আমাদের সরকার পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্ন বিশেষজ্ঞদের আলোচনায় যেটা আমরা জানতে পাই যে প্রায় 9,38,000 কোটি টাকার তারা একটা বাজেট প্রস্তাবনা করার চিন্তা করতেছে। এই বাজেটের মধ্যে আমরা যেটা যদি ভেঙে বিশ্লেষণ করি, প্রায় 6,95,000 কোটি টাকা আভ্যন্তরীণ খাত থেকে, অর্থাৎ আমাদের দেশীয় যে রাজস্ব খাত, বিভিন্ন সেবা খাত, সেগুলা থেকে এটার যোগান আসার কথা। এর বাহিরে প্রায় আরো 2,30,000 কোটি টাকা সেইটা আসবে ঋণ গ্রহণের মাধ্যমে। তো এই ঋণ যদি এই বাজেটকে মাথাপিছু আমরা ভাগ করি, তাহলে আভ্যন্তরীণ বাজেটে মাথাপিছু প্রায় 38,000 টাকার উপরে এদেশের গড়বড়তা প্রত্যেকটি জনগণ এই বাজেটে সে কন্ট্রিবিউশন রাখতেছে। হয়তো কেউ কম, কেউ বেশি, কিন্তু গড়পড়তা এই বাজেটে আভ্যন্তরীণ যোগান হিসাবে দেশের জনগণ 38,000 টাকার মতো তারা কন্ট্রিবিউট করতেছে। একই সাথে যদি বাজেট সম্পূর্ণ বাস্তবায়িত হয়, তাহলে যে আরো 2,30,000 কোটি টাকার যোগানের কথা আভ্যন্তরীণ সোর্স থেকে বা বিদেশি খাত থেকে ঋণ নেওয়ার কথা বলা হচ্ছে, সেটাও যদি আমরা মাথাপিছু অ্যালোকেশন করি, সেটাও প্রায় 12,500 টাকার মতো। অর্থাৎ এই বাজেটেও এদেশের জনগণের ঘাড়ে নতুন করে 12,500 টাকা ঋণ প্রবেশ করার জন্য রেডি হয়ে আছে। এটা আমাদের জনগণের সকলের জানা উচিত। এই বাজেটের কিছু খাতওয়ারি যদি আমরা বিশ্লেষণ করি, যে এই বাজেটটা আসলে কি কি খাতে ব্যয় করার সরকারি পরিকল্পনা, যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, সেটা হলো ঋণ পরিশোধের ক্ষেত্রে সরকার ব্যয় করবে প্রায় 1,27,000 কোটি টাকা। অর্থাৎ মাথাপিছু 7,000 টাকার মতো অতীতের যে ঋণগুলো আমাদের উপরে আছে সেটা পরিশোধিত হবে। বার্ষিক উন্নয়নে, অর্থাৎ এডিপি বলতে আমরা যেটা বুঝাই, সেখানে 3,00,000 কোটি টাকার একটা বরাদ্দ সরকার রাখতেছেন, যেটা মাথাপিছু পড়ে প্রায় 16,700 টাকার মতো। অর্থাৎ বাংলাদেশে যে উন্নয়ন কর্মকাণ্ড সামনে হবে, যদি আমরা এগুলাকে তার আর্থিক হিসাবে নেই, যে সরকারের যে পরিকল্পনা 1 বছরে 3,00,000 কোটি টাকার তারা উন্নয়নের একটা পরিকল্পনা নিচ্ছেন। তো এই উন্নয়ন আমরা অতীতে শুনতাম যে অমুক সরকার এই সেতু করে দিচ্ছেন, অমুক এই মেট্রো রেল, এই রাস্তা করে দিচ্ছেন, তাদের একটা যে কৃতিত্ব নেওয়ার যে একটা মানসিকতা। অথচ এইখানে পরিষ্কারভাবে জনগণের জানা উচিত, জনগণকে বলা উচিত যে এই ব্রিজটা তৈরি হচ্ছে, এই টানেলটা তৈরি হচ্ছে আপনার টাকায়। তাহলে জনগণ তার সম্পদকে রক্ষা করার জন্য তারা আরেকটু সচেতন হইতে পারবে। তারা হয়তো চিন্তা করবে যে এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করার জন্য কারা আসলে অ্যাপ্রোপ্রিয়েট পারসন। জনগণও এটা আসলে চিন্তা করতে পারবে। একই সাথে শিক্ষা খাতে প্রায় 95,000 কোটি টাকা, এটা হিসাব করলে জনপ্রতি 5,200 টাকার মতো পড়ে। কিন্তু আমরা যদি ছাত্রপ্রতি এটা নিয়ে যাই, যদি আমরা ধরে নেই যে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি স্টুডেন্ট,
তাহলে স্টুডেন্ট প্রতি এটা পড়ে যায় প্রায় 21,000 টাকার মতো। তো বাৎসরিক 21,000 টাকা বর্তমানে আমাদের দেশের স্টুডেন্ট প্রতি আমাদের বাজেট থেকে ব্যয় হয়। এটা হয়তো সামনে সুযোগ হলে একটু আলোচনা আসবে, কিন্তু শিক্ষার মান আমাদের কোন জায়গায়, এই বিষয়গুলো হলো আজকের আমাদের মূল আলোচ্য বিষয়, যে আমরা ব্যয় করতেছি কিন্তু বিনিময়ে আমরা আসলে কোন মানের কোন কোয়ালিটির সেবা পেতেছি আমরা, এই বিষয়টা আমাদের আহ, সকলেরই বিবেচ্য বিষয়। আমি বিশেষ করে আলোচক বৃন্দকে অনুরোধ করব যে এই বিষয়গুলাই একটু হাইলাইট করতে। খাতোয়ারি স্বাস্থ্য খাতে প্রায় 43,000 কোটি টাকা, অর্থাৎ জনপ্রতি 2,400 টাকা এদেশের প্রত্যেক মাথাপিছু বার্ষিক বরাদ্দ রাখা হয়েছে। ঠিক একইভাবে আরো সামাজিক নিরাপত্তা বা কল্যাণ খাতে প্রায় 1,20,000 কোটি টাকা, অর্থাৎ 6,600 টাকার মতো মাথাপিছু সেখানেও বাজেটে বরাদ্দ ধরা আছে। তারপরে মন্ত্রণালয় প্রশাসনিক ব্যয়ে এখানে 66,000 কোটি টাকার যে প্রস্তাব করা হচ্ছে, জনপ্রতি এটা পড়ে প্রায় 3,600 টাকার উপরে। যোগাযোগ খাত, জ্বালানি খাত এবং অন্যান্য খাতে এইভাবে ভাগ করলে আমরা দেখি যে আসলে যে জনগণ এই বাজেটেও তার যে আভ্যন্তরীণ যোগান এবং ঋণকে যদি আমরা সামনে নেই, প্রায় 50,000 টাকার মতো কম বেশি জনগণের কিন্তু এই বাজেটের কন্ট্রিবিউশন। তো এই বাজেটের ধারাবাহিক যে এই বাজেট প্রক্রিয়া, এটা সকল সরকারই এইভাবে বাজেট গ্রহণ করে, কিন্তু আমরা যেই পয়েন্টটাতে প্রথমে হাইলাইট করতে চাই যে এই বাজেটে মাধ্যমে প্রথমে একটা জিনিস চাপে আমাদের ঘাড়ে, প্রতি বছরই নতুন করে কিছু ঋণ চাপতেছে এবং এই বাজেটে ঋণ পরিশোধের সুস্পষ্ট তেমন কোনো গাইডলাইন আমরা কখনোই লক্ষ্য করি না। অর্থাৎ বাজেটে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের নতুন ব্যয় দরকার, কিন্তু এখানে যে মানে জনগণ যে একটা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা জনগণরা দেখতেছি অনেকটা মনে হয় এরকম যে ঋণ করে ঘি খাওয়ার মতো। অর্থাৎ আমরা ঋণ করতেছি, তারপরে এখানে একটা বিশ্লেষণ হয়তো এইভাবে থাকতে পারতো যদি আমি ঋণ করার যৌক্তিকতাটা খুঁজে পেতাম আমাদের বাজেটে। কিন্তু আমাদের দেখা যায় যে আমরা যে আমাদের প্রতি বছর ঋণ বাড়তেছে, যেখানে একটা ঋণের ফ্লোচার্টও আমরা তুলে ধরছি, যে বর্তমান সময়ে প্রায় 1,25,000 থেকে 35,000 টাকার মতো বাংলাদেশের গড়পড়তা বাৎসরিক ঋণ আমাদের মাথায়। এই বাজেট বাস্তবায়ন হওয়ার পরে যেটা আমাদের মোহতারাম আমির উল্লেখ করছেন যে নতুন যে ঋণ আসবে সেটা প্রায় 1,40,000-এর কাছাকাছি চলে যাবে। তো এখন বাজেটের একটা বড় অর্থ চলে যায় এই ঋণ পরিশোধের ক্ষেত্রে, এবং আরো ভালোভাবে বলতে গেলে ঋণের সুদ পরিশোধেই একটা বড় অর্থ ব্যয় হয়, আর মূলধন পরিশোধে দেখা যাচ্ছে যে তার হয়তো 4/1 ব্যয় হয়, যেই টাকাটা ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যয় হয়। এটা আমাদের বাজেটে আমাদের প্রতি বছরই আমাদের উপর আসতেছে। আমাদের সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং অর্থনীতিবিদরা, তারাও এটা হয়তো অনেক ক্ষেত্রে সাজেস্ট করেন যে ঋণ গ্রহণ করা। কিন্তু আমার মনে হয় যে আমরা আমাদের আজকের এই আলোচনায় যে বিষয়টা জানতে চাই সেটা হলো ঋণ পরিশোধের একটা প্রক্রিয়া আমাদের থাকা উচিত। আমরা কতকাল একটা ঋণগ্রস্ত দেশের কাতারে থাকবো? আমরা তো অনেক উন্নয়নের কথা শুনি, কিন্তু ঋণী থেকে আসলে এই উন্নয়ন, এটা আসলে আহ, যদি আমরা মুসলমান ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এই ঋণ একটা মারাত্মক বিষয়। তো আমাদের বাজেটে ঋণ পরিশোধের সুস্পষ্ট গাইডলাইনটা আসলে থাকে না। তারপরে যদি খাতোয়ারি আমরা বিশ্লেষণে যাই যে সেগুলোর কোনটার কি প্রভাব, শিক্ষা খাতে প্রায় 95,000 কোটি টাকা বা 11% মতো কম বেশি এখানে বরাদ্দ আছে। কিন্তু আমাদের শিক্ষার মানের কি অবস্থা? আমরা বিগত সরকারের আমলে দেখি যে তারা আমাদেরকে এমন পাঠ্যপুস্তক উপহার দিচ্ছেন যে এই পাঠ্যপুস্তক নিয়ে যখন জনগণের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তখন তারা ক্লাস 8, 9, 6, 7-এর অনেকগুলা বইকে তারা বাদ দিয়ে দিলেন। তাহলে আমাদের কথা হলো যে এই বা বই তৈরি করতে যে নতুন করে তার প্রায় আরো 3,000 কোটি টাকা না কত সেই সময় ব্যয় হয়েছে। অর্থাৎ সরকার এমন একটা পলিসিতে সবসময় চলে যে বাজেটের অর্থ সে ব্যয় করার ক্ষেত্রে সরকারের কাছে কোনো রকমের, জনগণের কাছে কোনো রকমের জবাবদিহিতাকে সে কোনো সামনে রাখে না। তার মনে হলো সেই খাতে খরচ করে ফেলে, এরপরে জনগণের চাপে পড়ে সে হয়তো আবার সরি বলে এখান থেকে আবার নতুন করে ব্যয় চলে যাচ্ছে। আসলে সরকারের যে পলিসি বর্তমান অর্থনীতিতে দেখা যায় যে একটা মানুষ যদি আহত হয়
গাড়িতে যদি দুর্ঘটনায় পাও ভেঙে যায়, এখানেও সরকার কিছুটা খুশি হয়। কেন? এই আহতের সেবা করতে যে রাজস্ব খাতে নতুন করে কিছু ব্যান্ডেজের বাবদ, কিছু ঔষধ বাবদ কিছু পয়সা আবার এখানে ঢুকবে। যে এই যে একটা মানসিকতা, যে এখানে দেখা যাচ্ছে যে সরকার রাজস্ব কিভাবে জনগণের কাছ থেকে নেওয়া যায় এটার ব্যাপারে তার মোটামুটি তৎপরতা রাখা যায়। এই ক্ষেত্রেও যে সে শতভাগ তৎপর, আসলে এটা একটু ভিন্ন প্রসঙ্গেই বলতে চাই। সে যদি রাজস্ব আদায়ে শতভাগ তৎপর হতো, যেমন গতকাল একজন আলোচকবৃন্দ বলতেছেন, বিশেষজ্ঞ, যে আসলে স্বনামধন্য হাসপাতালগুলা তারা সরকারকে যেই পরিমাণ ট্যাক্স দেয়, আসলে কি তাদের ট্যাক্স শুধু এতটুকুই আসে না আরো অন্য কিছু? কিন্তু এটার কোনো বিশ্লেষণ সরকারের কাছে নাই। অর্থাৎ বড় বড় কোম্পানি বা সেই মানে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদের থেকে বেশি ট্যাক্স আসার কথা, তাদের কাছ থেকে বরাবরই দেখা যায় যে তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে, এবং সরকারও এই ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকে। তো এই ক্ষেত্রে আমার এই বলার উদ্দেশ্য যে সে ট্যাক্স শতভাগ আদায়ও সে করে না, বরং ট্যাক্স আদায়ে তার প্রবণতা থাকে সাধারণ জনগণের উপরে, যারা মূলত তাদের খাদ্যদ্রব্য ক্রয় করতে যেয়ে ভোক্তা ট্যাক্স দেয়, যারা তাদের মোবাইলে কথা বলতে যেয়ে ভোক্তা ট্যাক্স দেয়, এবং মোবাইল কোম্পানিগুলো সিস্টেমেটিক তাদের কাছ থেকে ট্যাক্স কর্তন করে নেয়। তো ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে সরকারের যতটুকু তৎপরতা পরিলক্ষিত হয়, এই ট্যাক্সের টাকা, রাজস্বের টাকা ব্যয় করার ক্ষেত্রে সরকারের ঠিক সেই মাত্রার জবাবদিহিতা বাংলাদেশের কোনো সরকারের আমলেই ছিল না, এখনো দেখা যাচ্ছে না। তো এইভাবে দেখা যায় যে সামাজিক সুরক্ষা খাতে একটা বড় বাজেট আছে, প্রায় 14%, প্রায় 1,20,000 কোটি টাকার মতো। আমরা যখন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে অনেক কৃষককে দেখলাম, সে 70 বছর বয়সেও সে কৃষি কাজ করতেছে। আমরা যদি একটা তুলনা করি, যে একজন সরকারি কর্মকর্তা সে 60 বছর বয়সে সে অবসরে চলে যায়, চাকরিতে সে প্রবেশ করে হয়তো 30 বছর বয়সে, 25-26। যদি ধরে নেই যে তার সরকারকে সার্ভিস দেওয়ার বছরটা হলো 30 থেকে 35 বছর, সেখানে একজন কৃষক সে যদি 70 বছর বয়সেও মাঠে থাকে, সে 10-12 বছর বয়স থেকেই তার কৃষিকাজ শুরু করে দেয়, তাহলে সে প্রায় 50-এর উপরে জনগণকে সার্ভিস দেওয়ার পরেও সকল কৃষক যে সামাজিক সুরক্ষার এই বয়স্ক ভাতা পায়, এটা কি বাংলাদেশের কোনো সরকার, কোনো মিডিয়া বা কেউ বলতে পারবে? শতভাগ কখনোই পায় না। তাহলে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক, আমাদের দেশের যারা সিনিয়র সিটিজেন, যারা দেশের জনগণকে খাদ্য যোগান দিচ্ছেন বা বিভিন্নভাবে তারা জনগণকে তারা উপকৃত করতেছেন, তারা কিন্তু সরকারের কাছ থেকে ঠিক সেইভাবে কোনো উপকৃত হয় না। প্রসঙ্গতে এটাও বলতে হয় যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা এগুলা বাজেটে আছে, কিন্তু গ্রামে গঞ্জে যখন আমরা এগুলা খোঁজখবর নেই, প্রত্যেকটার জন্যই 8 থেকে 10,000 টাকা দিয়ে তাকে এনলিস্টেড হইতে হয় যে সে এই বাজেটটা, এই ভাতাটা সে পাবে। অর্থাৎ এইটার ক্ষেত্রেও সীমাহীন দুর্নীতি। অথচ এটা এইভাবেই হইতে পারতো, যেহেতু বাংলাদেশ আমরা থিওরিটিক্যালি সরকারের মুখে অনেক আগে আমরা ডিজিটাইজড হয়ে গেছি, এখন এনআইডিতে আছে। এনআইডিতে তো আমি জাস্ট ক্লিক করলেই তো বুঝতে পারি যে আজকের দিনে কোন কৃষকের বয়স 60 বছর বা 65 বছর, যেটি আমরা সরকার নির্ধারণ করে যে তারা ক্রস করলো। সরকার তো অটোমেটিকভাবেই এটা আইডেন্টিফাই করতে পারে, তাদের দোরগোড়ায় এই সেবাটা পৌঁছে দিতে পারে। আমরা মনে করি সরকারের এই ব্যাপারে নজর দেওয়া উচিত। সামাজিক সুরক্ষার খাতে জনগণের যে বিপুল অর্থ ব্যয় আছে, এই ব্যয় অর্থের সিংহভাগ চলে যায় রাজনীতিক বিবেচনায়। অর্থাৎ সে হয়তো বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত না, সে হয়তো বিধবাও না, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাই যে এই খাতেই এই অর্থগুলা চলে যায়। বাংলাদেশে যে সীমাহীন দুর্নীতি হয়, এই দুর্নীতির বড় খাতের একটা হলো এই ধরনের মানে হিডেন খাতগুলা, যেগুলোর মাধ্যমে আসলে মূলত রাজনীতিবিদরাই ফায়দা নেয়। এখানে কৃষি খাতে একটা বড় রকমের বরাদ্দ দেয়া আছে, কিন্তু আমাদের দেশে কৃষিজীবী যারা আছেন, একই সাথে বাংলাদেশকে যারা রিয়েলি কন্ট্রিবিউট করেন, যেমন কৃষি খাত আছে, কৃষি খাতের বাহিরে পোলট্রি, তারপরে আমাদের লেদার, এরপরে আমাদের জনশক্তি, যারা যারা আসলে দেশের অর্থনীতিতে বড় রকমের অবদান রাখতে পারেন বা রাখেন, তাদের জন্য আসলে এই কৃষি বরাদ্দগুলা আসলে কতটুকু কাজে আসে, এটার বিশ্লেষণে যদি আমরা যাই, শেখা যায় যে এখানে কাগজে কলমে এবং বাস্তবতার একটা বড় রকমের ফারাক। তো এই বিষয়গুলাতে আমরা বারবার একটা কথাই নিয়ে আসতে হয় যে আসলে সরকার
বেশির চেয়ে বেশি বরাদ্দ ছেড়ে দিয়েই সে তার দায়িত্ব শেষ করে, কিন্তু সে এইটার জবাবদিহিতা সে নিজেও করে না, কারো কাছ থেকে সে তোলেও না। প্রসঙ্গত একটা কথা আবারও বলতে হয়, যেহেতু মাঠের রাজনীতির সাথে আমাদের সম্পর্ক। কোনো একটা উপজেলার একটা মসজিদের জন্য সরকারের থেকে প্রায় 50,000 টাকার মতো বরাদ্দ আসে। ওই মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উনি উত্তোলন করলেন মাত্র 25,000 টাকা। তো বলেন যে বাকিটা কি? সরকারি কর্মকর্তাই বলেন এটা ওইখান থেকে এইখানে আসতে আসতে এটা খরচ হয়ে গেছে। তাহলে এই হলো আসলে আমাদের দেশের বাজেট বাস্তবায়নের আসল চিত্র, যেটা আমরা বলবো একটা শুভাঙ্করে ফাঁকি। আমরা দেখতেছি যে আমাদের বাজেটের একটা প্রপার মানে বড় আকারে বাজেট প্রতি বছরই বাড়তেছে। যেমন এইবারে প্রস্তাবিত বাজেটও প্রায় গত বছরের বাজেট থেকে 1,40,000 কোটি টাকার উপরে প্রস্তাব করা হয়েছে, যেটা জানা যায়। তো এত বিশাল বাজেট বাড়তেছে, বাস্তবে আমরা যেটা দেখতেছি যত বড় বাজেট তত বেশি দুর্নীতি এবং তত বেশি আমাদের দেশের অর্থ বিদেশে পাচার হওয়া। তো এখানে অনেক তথ্যচিত্র আছে, আসলে সবগুলার মূল বিষয়টা একই রকমেরই, যে এখানে আমাদের বাজেটে ব্যয় হয় কিন্তু এর সুফল জনগণ পায় না। আমাদের বাজেটে জনগণের ঘাড়ের উপরে ঋণ চাপতেছে, কিন্তু ঋণের যৌক্তিকতাটা কতটুকু এটারও কোনো সমীক্ষা প্রপারলি জনগণের কাছে আসে না। এবং ঋণ পরিশোধের যে একটা সুস্পষ্ট গাইডলাইন সেটাও বাজেটে বরাবরের মতো উপেক্ষিত থাকে। আমি এখানে মূল একটা বিষয়ে আলোকপাত করতে চাই, যে সরকারের মধ্যস্বত্বভোগী মানসিকতা। সরকার আমাদের দেশের যেভাবে বাজেট বাস্তবায়ন করেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে বাজেট ছাড়ার পরে এটা একদম জনগণের কাছে পৌঁছাইতে যে মাঝখানে অনেকগুলা স্টেপ তাদের পার হইতে হয়। যেমন মন্ত্রণালয়ে অনুমোদন হওয়া, প্রকল্প পরিচালক, তার মাধ্যমে ঠিকাদার সাব ঠিকাদার, এরপরে হয়তো জনগণের কাছে পৌঁছে। এই যে এতগুলা স্টেপ চলে যাচ্ছে, এই স্টেপের মধ্যে প্রতিবারই ডিমান্ড অর্ডারের মতোই বারবারই কিছু কিছু কাটেলমেন্ট হয়, যে কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি 100 টাকাও ছাড়ি, যেই সেই আগের আমলের রাষ্ট্রপতি যে বলছিলেন যে তখন তো পদ্মা সেতুর বাজেট ছিল তখন প্রতিটার জন্যই 30,000 কোটি টাকার উপরে, দুইটাতে প্রায় 60,000 কোটি টাকা, কিন্তু সামগ্রিক বাজেট ছিল কিন্তু মাত্র 4 লাখ না 4.5 লাখ কোটি টাকার মতো। অর্থাৎ সেই হিসাবে দেখা যায় যে তাদের স্বীকৃতি অনুযায়ী বাংলাদেশে প্রায় 30 থেকে 35% টাকা এটা আসলে বাজেট থেকে লিকেজ হয়ে বের হয়ে যায়, যেটার কোনো ফায়দা জনগণ পায় না। সুতরাং আজকে আমি আমাদের এই আলোচনার একটা সামারি যদি এইভাবে টানি, যে বর্তমানে বাংলাদেশে যে বাজেটের প্রস্তাব করতেছেন সরকার, প্রায় 9,30,000 বা 38,000 কোটি টাকা, আমরা মনে করি এর 30% শুধুমাত্র সরকার যদি স্বচ্ছ হয়, জবাবদিহিতার সেই পরিবেশ তৈরি করতে পারে, তাহলে 30% বাজেট সে কাটেলমেন্ট করে দিতে পারে। অর্থাৎ আমরা 6.5 বা 7.25 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েও তাদের প্রস্তাবিত 9,96,9 লক্ষ কোটি টাকার বাজেটের ফায়দা আমরা পাবো, যদি সরকার এখানে স্বচ্ছ হয়। অন্যভাবে যদি আমরা বলি, যদি সরকার এই 9.25 লক্ষ কোটি টাকাই বাস্তবায়ন করে এবং সে যদি অ্যাকাউন্টেবল হয় এবং সব জায়গায় সে যদি স্বচ্ছতা তৈরি করতে পারে, তাহলে বর্তমানে আমরা যেই চিত্র দেখি তার চেয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সুতরাং আজকের এই আলোচনায় আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় আমাকেও সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের ইয়ার জন্য। আমরা আপনাদের কাছে এটা অনুরোধ করব যে বিশেষজ্ঞ যারা আছেন, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার রাজনৈতিক দায়বদ্ধতা থেকে জনগণের কাছে কি জানানো উচিত, জনগণ কি দেয় সে বিনিময়ে কি পায়, এটার একটা পরিবেশ সব জায়গায় যেন তৈরি হয়, এটার জন্য আমাদের আজকের এই উপস্থাপনা। বাট আমরা বিশেষজ্ঞ না, আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলা আপনার আরো চুলচেরা বিশ্লেষণ করে জনগণকে এটা বুঝতে দিন যে জনগণ আসলে কি টাকা দেয় এবং বিনিময়ে সে কি পাইতেছে। এই বিষয়টা আমাদের যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির বৃত্তায়ন থেকে আমাদের বের হওয়াটা খুব কঠিন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।